নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা সিলেবাসের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি আমি বোর্ডের মধ্যে কিন্তু লিখেই দিয়েছি দ্বাদশ অধ্যায়, অর্থাৎ শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, বা কোনো কোনো বইয়ের চ্যাপ্টারের নামটা রয়েছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। আবার অন্য বোর্ড যারা রয়েছে, মানে WBCHSC বোর্ড ছাড়া ত্রিপুরা বোর্ড বা অসমিয়া বোর্ডের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে, তোমাদের দেখবে এটা হয়তো 4th চ্যাপ্টার বা হয়তো 7th চ্যাপ্টারের মধ্যে হয়তো রয়েছে। তো তোমরা তোমাদের সিলেবাসের যে চ্যাপ্টারে রয়েছে সেটা দেখে নেবে, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়বস্তু কিন্তু আমাদের সেম। তো আমরা কিন্তু প্রায় সিলেবাসের শেষ পর্যায়ে। আমরা টেস্ট পরীক্ষার আগে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো নিশ্চয়ই, বা ক্লাস করেছো। যারা গ্রুপে রয়েছে তারা তো অবশ্যই ক্লাস করে থাকবে। টেস্ট পরীক্ষার আগে এই অধ্যায় থেকে আপাতত টেস্ট পরীক্ষার জন্য, মানে যে প্রশ্নটা টেস্ট পেপারে কিন্তু বারবার থাকে, বা তোমরা যে পরীক্ষা দিলে সেখানে কিন্তু বারবার এসেছিল, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা, এই চ্যাপ্টারটা থেকে তোমরা প্রত্যেকেই জানো। তো ওই ক্লাসটা তো অলরেডি আমরা করে নিয়েছি। আজকে কিন্তু আমরা সেকেন্ড ডে বা থার্ড ডের ক্লাস, আমার ঠিক মনে পড়ছে না তোমাদের আজকের ক্লাসের আগে এই চ্যাপ্টার থেকে কটা ক্লাস করিয়েছি। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, একটু অন্য ধরনের টপিক। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের টেস্ট পেপার, অর্থাৎ টেস্ট পেপারটা এখনো লঞ্চ হয়নি, কিন্তু ওই যে বিভিন্ন স্কুলের টেস্টের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেখানে কিন্তু অনেক স্কুলে দেখলাম এই প্রশ্নটা কিন্তু জানতে চেয়েছে, অর্থাৎ ওপেন এন্ডেড টাইপ প্রশ্ন। মানে প্রশ্নটা কি? প্রশ্নটা দেখো এখানে রয়েছে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? আলোচনা করো। এইটা হচ্ছে প্রশ্ন। সুতরাং এই প্রশ্নের উত্তর কিন্তু ওরকমভাবে যে বইয়ের মধ্যে থরলি লেখা থাকবে বা খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া থাকবে, এরকম খুব কমই পাবে। আর পেলেও কিন্তু তোমরা উঁচু ক্লাসের বইগুলোতে হয়তো পেতে পারো। তো কোনো সমস্যা নেই, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। কোয়েশ্চেন মার্ক, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তুমি একটা শিক্ষকের কাছেও টিউশন পড়ছো, আবার তুমি একটা কম্পিউটারের কাছ থেকেও কিন্তু শিক্ষা গ্রহণ করছো বিভিন্নভাবে, তাই তো? ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, বা গুগল থেকে, যাই বলো না কেন, অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলো থেকে আমরা শিক্ষা, পোর্টাল রয়েছে, সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। তাহলে তোমাকেই যদি জিজ্ঞেস করা হয় কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, মানে অল্টারনেটিভ কি হতে পারে, তুমি কি উত্তর দেবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমাকে কোনো এক সময়, মানে কলেজে মনে আছে আমার, একটু ছোট্ট করে একটা গল্প দিয়ে স্টার্ট করি। আমাকে কিন্তু বলেছিল একটা স্যার, মনে আছে নির্মল স্যার সম্ভবত স্যারের নামটা, আমি ভুলে গেছি। আমাকে জিজ্ঞেস করে, এটা আমাদের গ্র্যাজুয়েশনের পার্টেও ছিল, তো আমাকে কিন্তু তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। আমার ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এই পার্টটা ছিল, মানে ডেমনস্ট্রেশনের সময়। আমি কিন্তু উত্তর একটাই দিয়েছিলাম, স্যার আমি উত্তরটা এইভাবেই শুরু করব। বলছে কি, বলো, শুরু করো দেখি তুমি কিভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছো বা ব্যাপারটাকে কী রকম ভেবেছো। আমি বলেছিলাম, আচ্ছা আমি যদি, আপনি আমাকে বললেন কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, স্যার ফুচকা কি ভাতের বিকল্প হতে পারে, কি বলবে? ফুচকা কি ভাতের বিকল্প হতে পারে? আমার কাছেও কিন্তু ব্যাপারটা ঠিক এরকমই, কম্পিউটার কখনো শিক্ষকের বিকল্প হতে পারে না। উত্তর শেষ। 4 মার্কস থাকবে, মার্কসটা লিখেছি, লিখিনি, এখানে কিন্তু 4 মার্কস থাকবে। বুঝতে পেরেছ? মানে আমি কি বললাম, কম্পিউটার কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না। আমার এই যে উপমাটা আমি তোমাদেরকে বললাম, ফুচকা কি কখনো ভাতের বিকল্প হতে পারে? ফুচকা একটা স্ন্যাক্স মাত্র, আমরা কখনো মুখরোচক খাবার হিসাবে সেটা গ্রহণ করি, কিন্তু ভাত কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, ভাত কিন্তু আমাকে ছোট্ট থেকে বড় হয়ে উঠতে সাহায্য করে, ভাত কিন্তু আমার খিদা মেটাতে সাহায্য করে, তাই তো? তার মানে আমরা কিন্তু ভাতের উপর ডিপেন্ড করে এই বাঙালিরা বেঁচে থাকি। ঠিক একই রকমভাবে একটা কম্পিউটার কিন্তু কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না। এবার দেখো এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে দেয় একটু, যে এটাই হয়তো লিখে দিল, লিখে বলছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও মানে তুমি যদি বলো হ্যাঁ হতে পারে, অবভিয়াসলি হতেই পারে, কেন হতে পারে না? আমরা যে কেউ বলতেই পারি হ্যাঁ হতেই পারে, কিন্তু আমাকে কিন্তু দেখাতে হবে যে হতে পারে, তাহলে যুক্তিটা কি, যুক্তি কি রয়েছে, এটা আমাকে বলতে হবে। আমি যদি বলি না হতে পারে না, হ্যাঁ কোনো ব্যাপার না, হতে পারে না, তাহলে না হতে পারে না, তার পেছনে যুক্তি কি আছে? তাহলে আমি যে এখানে তোমাদেরকে বলছি যে কম্পিউটার কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না,
এর পেছনে কিন্তু অনেক যুক্তি রয়েছে। তো সেটা আমাদের 4 মার্কসের জন্য পরীক্ষাতে থাকবে, আমরা অল্প অল্প করে আলোচনা করে দেবো। তো প্রথমেই দেখো, আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, আপাত দৃষ্টিতে যেটা তোমাদের মনে হতে পারে যে স্যার কম্পিউটার তো আমাদের সর্বক্ষেত্রে এখন কাজে লাগছে, তাই না? কম্পিউটারটা এখন ওই সর্বঘটের কাঠালি গলার মতো, মানে এর মানে সব ক্ষেত্রেই কাজে লাগে, তাই তো? তো কম্পিউটার মানে একটা শিক্ষকের যে জায়গা আর কম্পিউটারের যে জায়গা, আমার তো মনে হয় স্যার আপাত দৃষ্টিতে শিক্ষকের চেয়ে কম্পিউটার বেশি জানে, তাই তো? তোমাদের এরকম অনেকেরই মনে হয়, আমি জানি। একটা শিক্ষককেও ধরো, আজকে তুমি ধরো আমাকে কোনো একটা মিনিং জিজ্ঞেস করলে, আমি বলতে পারলাম না, কিন্তু তুমি কম্পিউটার বা গুগল বা ইন্টারনেটে সার্চ করে তো তুমি সহজে পেয়ে যাচ্ছ, তাই না? তারপরেও কেন আমি বলছি যে কম্পিউটার শিক্ষকের বিকল্প হতে পারে না? শিক্ষক একটা শিক্ষকই, কম্পিউটার একটা আলাদা, কম্পিউটার একটা যন্ত্র, আর শিক্ষক একটা মানুষ। তার মানে কখনোই কিন্তু দুটো এক বিষয় নয়। আমি কিন্তু তোমার সাথে একটা জড় পদার্থের তুলনা করতে পারি না, পারি কি? দেখবে মা বাবারা যে সবসময় তুলনা করে, তুলনা কার সাথে করে? তোমার সাথে তোমার বন্ধুর তুলনা করবে, তোমার সাথে কখনোই একটা পশুর তুলনা করবে না, করবে? হ্যাঁ, যে কি এই তুই পড়াশোনা করছিস না কেন, দেখ তো পাশের বাড়ির কুকুরটাও ভালো পড়াশোনা করছে, বলবে? বলবে না। তার মানে কি বলবে? তুই পড়াশোনা করছিস না কেন, পাশের বাড়ির তোর বন্ধুকে দেখতো, ও কত সুন্দর পড়াশোনা করছে, ভোরবেলা উঠে পড়ছে। মানে কি, মানুষের সাথে মানুষের তুলনা হয়, মানে সমজাতীয় বস্তুর সাথে তুলনা করা যায়। বুঝতে পেরেছো? তো প্রসঙ্গ আমি বেশি বড় করছি না, এটা জাস্ট কনসেপ্টের জন্য তোমাদেরকে বললাম। তো দেখো, একটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট তৈরি করি। এই যে তোমরা রেজাল্ট পাচ্ছ, তোমরা বিভিন্ন স্কুলে পরীক্ষা দিচ্ছ, কম্পিউটারের মাধ্যমে আমরা প্রশ্নপত্র তৈরি করি, কম্পিউটারের মাধ্যমেও আমরা শিক্ষা গ্রহণ করি। সবই কিন্তু এখন ইভেন তোমাদের মানে স্কুলের বা বিদ্যালয়ের যে প্রশাসনিক কাজকর্মগুলো, সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটারটা দরকার। কম্পিউটার ছাড়া কিন্তু এখন আমরা অচল, তাই তো? কম্পিউটার, এই যে মোবাইল ব্যবহার করি, আমাদের প্রত্যেকের কাছে 4G 3G 5G ফোন রয়েছে, তাহলে এই মোবাইল ফোনটাও কিন্তু টাইপ অফ কম্পিউটার, রাইট? এখানে এইটুকু একটা ফোন, যার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ একসাথে করতে পারছি। তারপরেও আমি বলছি কম্পিউটার কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না। কেন হতে পারে না? এর পেছনে দেখো আমি অনেকগুলো পয়েন্টস দাঁড় করিয়েছি, অনেকগুলো যুক্তি দাঁড় করিয়েছি, একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। নোটস তো তোমরা গ্রুপে পেয়ে গেছো অবশ্যই, বা অফলাইন তো তোমাদের তো লিখিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আর দেখো, তাহলে প্রথম পয়েন্টটা দেখো আমি যেটা দাঁড় করিয়েছি, ফার্স্ট পয়েন্ট, মানবিক সম্পর্কের অভাব। মানবিক স্পর্শের বা সম্পর্কের, যেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানবিক স্পর্শের অভাব। দেখো, এই যে মানবিক স্পর্শ, কম্পিউটারের মধ্যে যে আমরা কম্পিউটার থেকেও শিক্ষা গ্রহণ করছি, একটা শিক্ষকের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি, রাইট? বুঝতে পারছো? আমি মানে তুমি ধরো শিক্ষার্থী বা আমি শিক্ষার্থী, আমি একটা শিক্ষকের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি, আবার আমি একটা কম্পিউটারের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি, উভয়ের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করছি। আমি একটা শিক্ষকের কাছ থেকেও নতুন নতুন তথ্য জানতে পারছি, আবার একটা কম্পিউটারের কাছ থেকেও নতুন নতুন তথ্য জানতে পারছি। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু রয়েছে। কিন্তু তুমি এই যে কথাটা আমি লিখলাম, মানবিক স্পর্শ, অর্থাৎ একটা শিক্ষকের সাথে কথা বলে যে আমার তৃপ্তি লাভটা হয়, আমার মনটা যে ভরে, আমি আমার সম্পূর্ণ জিজ্ঞাসাবাদটাকে আমি যে ক্লিয়ার করে নিতে পারি, সেটা কিন্তু কম্পিউটার পারবে না। কেন পারবে না বলো? কারণ কম্পিউটার, ধরো তুমি কোনো একটা প্রশ্নের উত্তর জানতে চাইলে, শিক্ষকের কাছে যখন জানতে চাইলে, শিক্ষকও তোমাকে সেম উত্তর দিল, কম্পিউটারও তোমাকে সেম উত্তর দিল, কিন্তু কম্পিউটারের কাজ ওইটুকুটাই, উত্তরটা দিয়ে দেওয়া। কিন্তু শিক্ষক কিন্তু উত্তর দেওয়ার পরেও তুমি যদি বুঝতে না পারো, এবারে তুমি যদি বলো কম্পিউটারকে আমি বুঝতে পারলাম না, কম্পিউটার বলবে তুই ফার্মে যা, এটা বলে দেবে, তাই তো? বলবে না হয়তো, জড় পদার্থ তো। কিন্তু শিক্ষককে যদি বলো স্যার আমি বুঝতে পারলাম না, তোমাকে কিন্তু শিক্ষক মহাশয় পুনরায় আবার কিন্তু তোমাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে, যতটা সহজ করে হয় বোঝানোর চেষ্টা করবে, বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবে। এইটাই হচ্ছে মানবিক স্পর্শ, অর্থাৎ মানুষের সাথে মানুষের যে একটা স্পর্শ, এই স্পর্শটা কিন্তু শিক্ষকের দ্বারাই সম্ভব, যেটা কম্পিউটারের দ্বারা কিন্তু সম্ভব নয়। তাহলে এই একটা যুক্তির দ্বারা কিন্তু আমরা বলতে পারি যে কখনোই কম্পিউটার শিক্ষকের বিকল্প হতে পারে না। আমরা উত্তর পেতে পারি, শিক্ষকের কাছ থেকেও পাই আর কম্পিউটারের কাছ থেকেও পাই, কিন্তু একটা কম্পিউটার কিন্তু কখনোই আমাকে আমার তৃপ্তি লাভ করতে পারবে না, আমাকে সেই ক্ষেত্রে সাহায্য করতেই পারবে না। আমার মতো অনেক কোয়ারিজ থাকতে পারে, অনেক জিজ্ঞাসাবাদ থাকতে পারে। তোমরাও বাস্তব দৃষ্টিভঙ্গিতে ভাববা, একটা গ্রুপে, এই ধরো, এই তোমাদেরকেই বলছি, ধরো একটা ঘরে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টসরা রয়েছে,
কেউ একটু দুর্বল শ্রেণীর, কেউ মডারেট মানে অ্যাভারেজ, আবার কেউ একটু হাইলি, তাই তো? কিন্তু মাথায় রাখো তো, এই যে এত কিছু, এই যে আমরা এখানে ধরো এতগুলো এইভাবে স্টুডেন্টসরা ক্লাস করছি, এবার তোমাদের মধ্যে থেকে ধরো কেউ একজন একটু কম বুঝে আর কেউ একজন খুব তাড়াতাড়ি বুঝে যায়, দুজনেই কম্পিউটারের কাছে গেল, তাহলে যে কম বুঝে কম্পিউটার কি তাকে বেশি করে উত্তর দিবে, আর যে বেশি বুঝে তাকে কি কম্পিউটার কম উত্তর দিবে? একদমই না, উত্তরটা একই যাবে। কিন্তু একটা শিক্ষক মহাশয় কিন্তু জানে যে আমার ঘরের শিক্ষার্থীটা পড়াশোনাতে কেমন, আমার ঘরের স্টুডেন্টটা সে কীরকমভাবে পড়াশোনা করছে বা কীরকমভাবে তার মধ্যে জ্ঞানগুলো প্রবেশ করছে, তাকে কিন্তু তার মতো করেও সে বোঝাতে পারে, তাই তো? আমরা কিন্তু একটা শিক্ষার্থীর যখন প্রশ্নটা শুনি, শিক্ষার্থীর প্রশ্ন শুনেও কিন্তু আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি, যে সেই শিক্ষার্থীটা কতটা মেন্টালি ডেভেলপ করে আছে, তার মাথায় কি চলছে বা তার মাথার মধ্যে কি ঘুরছে, প্রশ্নের ধরন শুনেও কিন্তু বোঝা যায়। একটা প্রশ্ন ধরো, একটা টপিক তোমাদেরকে আলোচনা করলাম, একটা স্টুডেন্ট খুব তাড়াতাড়ি বুঝে গেল, আর একটা স্টুডেন্ট যখন বুঝতে পারলো না, সে তো বলবে আমি এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। অঙ্ক করার ক্ষেত্রে, ভূগোল করার ক্ষেত্রে, যে কোনো সাবজেক্ট করার ক্ষেত্রে আমরা করি, তো আমি বুঝতে পারলাম না, তখন কি হয়, তখন শিক্ষক কিন্তু আরও একবার সেটাকে সুন্দর করে গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। সুতরাং কম্পিউটার, এই দিক থেকে আমরা বলতে পারি কম্পিউটার কখনোই কিন্তু শিক্ষকের বিকল্প হতে পারে না। হয়েছে। দ্বিতীয় দেখো আরেকটা পয়েন্টস আমি দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে যোগাযোগের সীমাবদ্ধতা। যোগাযোগের সীমাবদ্ধতা ভালো করে বুঝবে, পয়েন্টগুলো কিন্তু খুব সহজ এবং খুব সুন্দর। যোগাযোগের সীমাবদ্ধতা, যোগাযোগের সীমাবদ্ধতা বিষয়টা কি? দেখো যোগাযোগের সীমাবদ্ধতা মানে, দেখো আমরা কম্পিউটারের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি, একই কথা তুলনা করছি, দেখো কম্পিউটারের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি, আবার শিক্ষকের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি। কম্পিউটার তোমার আগ্রহ, তোমার ইচ্ছা, তোমার তাৎক্ষণিক জিজ্ঞাসা, এগুলোকে কিন্তু কখনোই গুরুত্ব দিতে পারে না। কি করে পারবে? তুমি ইনস্ট্যান্ট জিজ্ঞেস করছো, উত্তর পেয়ে যাচ্ছ, হ্যাঁ উত্তর তো পেয়ে গেলাম। এবার তোমার ইচ্ছা, সেটাও তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কম্পিউটারকে জিজ্ঞেস করছো, পেয়ে যাচ্ছি। কিন্তু এমন তো কিছু প্রশ্ন থাকতে পারে যেটা কম্পিউটারে বা ইন্টারনেটে বা ইউটিউবে হয়তো সেটা আগে থেকে ইনস্টল করাই নেই, তাহলে কম্পিউটার কোত্থেকে উত্তর দেবে? তার মানে বাংলা কথা আমরা কি বুঝতে পারছি, কম্পিউটারে যেটা আগে থেকে সংরক্ষিত করা থাকছে, যে ডেটাটা আগে থেকেই দেওয়া থাকছে, সেটাই কিন্তু কম্পিউটার তোমার সামনে উপস্থাপন করছে। কিন্তু শিক্ষক মহাশয়ের কাছে কিন্তু এরকম কোনো ব্যাপার হচ্ছে না। ওনার কাছে কিন্তু জ্ঞানের একটা অফুরন্ত ভাণ্ডার থাকছে, এবং উনি না জানলেও উনি কিন্তু জেনে নিয়েও তোমাকে বলে দেওয়ার চেষ্টা করছে, তাই তো? কিন্তু কম্পিউটারের পক্ষে কি সম্ভব? তোমার কাছে একটা কম্পিউটার আছে আর তোমার কাছে একটা শিক্ষক আছে, এবার তুমি কম্পিউটারে ধরো আমি বলছি তোমার কম্পিউটারে হয়তো উইন্ডোজ এক্সেলটা সফটওয়্যারটা ইনস্টল করাই নেই, আমি ধরে নিলাম উইন্ডোজ এক্সেল সফটওয়্যারটা ইনস্টল করাই নেই। এবার তুমি সফটওয়্যারে ওই এক্সেলে কোনো কাজ করবে, কি করে করবে? কম্পিউটার তো তোমাকে দেখাতেই পারবে না, পারবে? কখনোই পারবে না, কারণ সফটওয়্যারটা তো থাকা উচিত ওখানে, আগে থাকা নেই, তাহলে কি করে পারবে? ধরো কোনো যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর নামক যে সফটওয়্যারটা, সেটা ইনস্টল করা নেই। ক্যালকুলেটর যেটা, বা মোবাইল ফোন যেটা, ক্যালকুলেটর বা মোবাইল ফোনে বা কম্পিউটারে ক্যালকুলেটর ইনস্টল করা নেই। এবার তুমি একটা বড় সড়ো যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাইছো, তাহলে কম্পিউটার কি করে বা মোবাইল কি করে তোমাকে উত্তরটা দিতে পারবে? পারবে না। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে যোগাযোগটা, একটা স্টুডেন্টের সাথে যে যোগাযোগ, কম্পিউটার বলো বা শিক্ষক মহাশয় বলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কম্পিউটারের মধ্যে যে ডেটাটা সংরক্ষিত করা থাকছে, যে তথ্যটা আগে থেকে দেওয়া থাকছে, কম্পিউটার শুধুমাত্র সেইটুকুটাই তোমার সামনে উপস্থাপন করছে, বাদবাকি কিন্তু আর উপস্থাপন করতে পারছে না। কিন্তু শিক্ষক মহাশয় তোমার তাৎক্ষণিক জিজ্ঞাসাটাকে গুরুত্ব দিয়ে তোমাকে তোমার মতো করে বুঝিয়ে দিতে পারছে। তুমি যে কোনো প্রশ্ন করো না কেন, সেই প্রশ্নটাকে তোমার মতো করেই তোমাকে বোঝানোর চেষ্টা করছে শিক্ষক মহাশয়। তোমাকে তোমার আগ্রহ অনুযায়ী, তোমার যে বিষয়বস্তুর, ধরো তোমার যেরকম ধরনের বিষয়বস্তু বুঝতে ভালো লাগে, সেই টেকনিক দিয়ে দেখবে বাচ্চাদেরকে একটা শিক্ষক যখন বোঝান, তখন বাচ্চাদেরকে সবসময় বোঝানোর জন্য দেখবে বিভিন্ন রকম কালারফুল জিনিস ব্যবহার করে। কেন? শিক্ষক মহাশয় জানে আমি একটা বাচ্চাকে বোঝাতে গেলে তাকে সবসময় অ্যানিমেশন বা কালারফুল জিনিস দিয়ে যদি বোঝাই, তার মাথায় বেশি তাড়াতাড়ি ঢুকবে, তাই তো? কিন্তু কম্পিউটার কি এটা জানে কোন বয়সের বাচ্চাদের বা কোন বয়সের শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষাদান করা উচিত? ধরো আজকে ক্লাস 11-এর বা ক্লাস 12-এর শিক্ষার্থী, সে জানতে চাইছে কি আমব্রেলা মানে কি, আমব্রেলা মানে কি। এবার
কম্পিউটার কিন্তু ওই আমব্রেলা মানে একটা ক্লাস 1-এর বাচ্চাকে যা লিখবে ক্লাস 12-এর বাচ্চা সার্চ করলে তাই লিখবে, তাই তো লিখবে। কিন্তু একটা শিক্ষক মহাশয় একটা 1 বা লোয়ার কেজির বাচ্চাকে আমব্রেলা মানে কি সুন্দর করে ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিবে, কি কাজে লাগে সেটাও বুঝিয়ে দিবে, তাই তো। কিন্তু যেটা কম্পিউটারের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগের সীমাবদ্ধতা রয়েছে, এটা স্প্রেড নয়, মানে সীমাবদ্ধতা রয়েছে, এটা লিমিটেড। কিন্তু শিক্ষক মহাশয়ের কাছে কিন্তু এটা কখনোই লিমিটেড নয়, তাই তো, এটা আনলিমিটেড। আমরা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো বিষয়ে শিক্ষক মহাশয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু কম্পিউটারের কাছ থেকেও এটা সম্ভব। কিন্তু যদি সেই ডেটাটা কম্পিউটারে সংরক্ষিত করা না থাকে তবে সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং এই দিক থেকেও আমরা কিন্তু বলতে পারি কম্পিউটার কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না। কারণ কম্পিউটারে যে ডেটাটা দেবে সেটা তো মানুষই দিচ্ছে, মানুষ তো কম্পিউটারকে ডেটা দিচ্ছে। ডেটা কি কম্পিউটার নিজে থেকে নিয়ে আনছে ভগবানের কাছ থেকে শক্তিমানের মতো? নিয়ে আনছে কি? পারছে না। তার মানে মানুষই সেই ডেটাটা দিচ্ছে। তার মানে কি কম্পিউটারে যে দিচ্ছে তার মানে তো সে তো জানে, তার মানে মানুষ তো আগে জানবে তারপর তো কম্পিউটার জানবে। আগে মানুষ তারপর কম্পিউটার। গ্যাজেটটা কে তৈরি করেছে? বক্সটা, কম্পিউটারটা কে তৈরি করেছে? মানুষ। তার মানে আগে মানুষ তারপর কম্পিউটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি, চরিত্র গঠনের সুযোগের অভাব। এটাও কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট, এটা তোমরা জানো প্রত্যেকে। চরিত্র গঠনের সুযোগের অভাব। দেখো এক্ষেত্রে তো কম্পিউটারের কোনো প্রসঙ্গই আসে না। আসে কি? তোমার ক্যারেক্টার, তুমি কিভাবে জীবনযাপন করবে, তুমি কার সাথে কিভাবে কথা বলবে, তুমি একটা শিক্ষক মহাশয়কে কিভাবে সম্মান জানাবে, তুমি বন্ধু বান্ধবের সাথে কি করে মেলামেশা করবে, তুমি বাড়িতে ভাই বোনের সাথে কিভাবে মেলামেশা করবে, তুমি বাড়িতে মা বাবাকে কি করে শ্রদ্ধা করবে, এই যে বিষয়গুলো, এগুলো কি কম্পিউটার তোমাকে শেখাতে পারবে? বলো, পারবে? হ্যাঁ কি না? পারবে না। তার মানে কি এক্ষেত্রে কম্পিউটারের কোনো প্রসঙ্গই আসে না। একমাত্র শিক্ষক মহাশয় কিন্তু তোমাকে পারে, যে তুমি যখন শিক্ষক মহাশয়ের সান্নিধ্যে বা শিক্ষক মহাশয়ের নিকটে থাকছো তখন কিন্তু শিক্ষক মহাশয় তোমাকে সুপরামর্শ দিয়ে নতুন একটা সুন্দর পথ তোমাকে দেখিয়ে দিতে পারে। কার সাথে কিভাবে কথা বলা উচিত সেটাও তোমাকে শেখাতে পারে, কাকে কিভাবে সম্মান জানানো উচিত সেটা তোমাকে শিক্ষক মহাশয় কিন্তু একমাত্র শেখাতে পারে, ক্লাস নিতে নিতেও শেখাতে পারে, তাই তো। তোমার ড্রেস আপ কেমন হওয়া উচিত, তারপর তুমি ধর একটা বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে তোমার ড্রেস আপ কেমন হওয়া উচিত, আর তুমি শ্রাদ্ধ বাড়িতে গেছো সেখানে তোমার ড্রেস আপ কেমন হওয়া উচিত, তাই তো। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে নিশ্চয়ই বিয়ে বাড়ির ড্রেস পরে চলে যাবো না, যাবো কি? যাবো না। তার মানে কি এই যে জ্ঞানগুলো, এই যে তোমার মধ্যে তোমার চরিত্রটাকে যে কি করব না করব, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা অনুচিত মানে উচিত নয়, এই বিষয়গুলো কিন্তু আমাকে কম্পিউটার কখনোই শেখাতে পারে না। কারণ এগুলোর জন্য কিন্তু একটা মানুষের প্রয়োজন হয়, যে আমাকে হাতে ধরে শেখাবে, যে আমাকে সঠিক পথটা নির্দেশনা দেবে। তাহলে এটার জন্য কিন্তু অবশ্যই একটা মানুষের প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমার তো তুলনা করছি কম্পিউটারের সাথে শিক্ষকের, তার মানে এক্ষেত্রে কিন্তু কম্পিউটারের কোনো প্রসঙ্গই আসে না। তার মানে এক্ষেত্রে অবশ্যই সবার ঊর্ধ্বে কিন্তু শিক্ষক মহাশয়, একমাত্র শিক্ষক মহাশয় পারে আমাদেরকে সঠিক পথে সুপরামর্শ দিয়ে নতুন নতুন তথ্য আমাদেরকে দিয়ে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে, আমি যেন ভবিষ্যতে সুন্দর পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এদেরকে কিন্তু সাহায্য করে, যেটা কম্পিউটারের দ্বারা কিন্তু কখনোই সম্ভব নয়। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কি বলেছে, সংবেদনশীলতার অভাব। এটাও একটা খুব সুন্দর পয়েন্ট, সংবেদনশীলতার অভাব। এই যে দেখো কি বললাম, সংবেদনশীলতার অভাব, সব কিন্তু ল্যাক ডিমেরিট দিয়ে। দেখো সংবেদনশীলতার অভাব মানে আমরা কম্পিউটারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, প্রথমেই তোমাদেরকে বললাম শিক্ষকের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি, কম্পিউটারের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করছি। কিন্তু যেটা আমি তোমাদেরকে বললাম, ধরো আজকে তোমার প্রচণ্ড মনটা খারাপ আছে, ঠিক আছে, বা তোমার শরীরটা খারাপ, ধরো আমি ধরে নিলাম তোমার শরীরটা খারাপ বা মন খারাপ, বাড়িতে হয়তো বকেছে বা ব্রেকআপ হয়ে গেছে, হতেই পারে, হবে বলছি না, হতেও পারে। তো ধরো তোমাদের এরকম একটা মনে দুঃখ কষ্ট যন্ত্রণা, দেবদাস হরিদাস অনেক কিছু হয়েছে। তো এরপরে তুমি কি করেছো, বাড়িতে মায়ের জুতা খাওয়ার ভয়ে তুমি স্কুলে গেছো বা টিউশনে গেছো, মানে যদি টিউশন না যায় আমাকে মেরে পিঠের চামড়া তুলে নেবে, কিন্তু যেতেই হয়েছে, কিছু করার নেই, যেতে তো হবেই। কিন্তু তার মানে তুমি ধরো একটা কম্পিউটার ল্যাবেও গেছো, আবার
তুমি কি করেছো, একটা টিউশন সেন্টারে একটা শিক্ষকের সান্নিধ্যে এসেছো, দুটোর উদ্দেশ্যই পড়াশোনা করার জন্য কম্পিউটারের নিকটে যাচ্ছ, ওখানেও তুমি নতুন জ্ঞান তথ্য অর্জন করছো, আবার একটা শিক্ষক মহাশয়ের কাছে এসছো, সেখানেও তুমি কিন্তু জ্ঞান তথ্য অর্জন করছো। কিন্তু কম্পিউটার কি এই যে তোমার মধ্যে থাকা দেবদাস, তোমার মধ্যে থাকা হরিদাস, তোমার ব্রেকআপ হয়ে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, চকলেট দেয়নি, এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা কান্না, এই বিষয়গুলো কি কম্পিউটার বুঝতে পারবে? তুমি যে ল্যাপটপে বসে কম্পিউটারে বসে বসে ঘাটছো, আমব্রেলা মানে কি তুমি ঘাটছো, কিছু করার না, আমাকে শিখতে হবে, আজকে 10টা ওয়ার্ড শিখতে হবে বলে দিয়েছে, আর মা বলে দিয়েছে, বাবা বলে দিয়েছে বেল্ট নিয়ে বসবে, 10টা ওয়ার্ড যদি আজকে না পড়া দিয়েছিস চামড়া তুলে নেবো। তো এবার তুমি কম্পিউটারে গিয়ে সব খাটছো, কী করছো, বাইরে তো দেখেছো কম্পিউটারে গিয়ে ওয়ার্ডগুলো মুখস্থ করছো। এবার এখানে কি কম্পিউটারের পক্ষে সম্ভব তোমার মধ্যে যে কষ্টটা, তোমার মধ্যে যে যন্ত্রণাটা রয়েছে সেটাকে উপশম করে, মানে মলম লাগিয়ে, ওষুধ খাইয়ে, মেডিসিন দিয়ে তারপর তোমাকে পড়ানো? সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু এটা কিন্তু একমাত্র শিক্ষক মহাশয়ের ক্ষেত্রেই সম্ভব। শিক্ষক মহাশয় যদি ফিল করে শিক্ষাদানের ক্ষেত্রে যে না, আমি যাকে শিক্ষাদান করছি বা যাকে শিক্ষা দিচ্ছি তার আজকে হয়তো মনের অবস্থাটা ভালো নেই, তখন কিন্তু একটা শিক্ষক মহাশয় তোমাদের কি করবে, জানার চেষ্টা করবে কি হয়েছে, কি সমস্যা। হতেই পারে, এটা আমি তো কি করে বললাম, হতে পারে বাড়িতে কোনো সমস্যা হয়েছে, হতে পারে তোমার শারীরিক কোনো সমস্যা হয়েছে, হতে পারে তোমার পারিপার্শ্বিক পরিবেশটার থেকে কোনো সমস্যা হয়েছে। শিক্ষক মহাশয় কিন্তু জানার চেষ্টা করবেন এবং সেইভাবে তোমাকে বুঝিয়ে, সেইভাবে তোমাকে ভালো কথা বলে, সেইভাবে তারপর তোমাকে শিক্ষাদান করবে, তাই তো? কারণ একটা শিক্ষক মহাশয় কিন্তু জানে যে কখনোই কিন্তু আমরা কি করতে পারি, যে কম্পিউটারের কাছ থেকে আমার প্রক্ষোভগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি না। কম্পিউটারের কাছ থেকে যদি প্রক্ষোভ নিয়ন্ত্রণ হতো তাহলে তো শিক্ষক মহাশয়ের প্রয়োজন হতো না। হতো না। তার মানে কম্পিউটারের কাছ থেকে কম্পিউটার কখনোই কিন্তু আমাদের এই যে প্রক্ষোভগুলো, দুঃখ যন্ত্রণা কষ্ট, এগুলো কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে কে পারে? একমাত্র পারে কিন্তু শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয় তোমার প্রক্ষোভটাকে বুঝে সেইভাবে শিক্ষা প্রদান করতে পারে। ক্লিয়ার হয়েছে? লাস্ট একটা পয়েন্ট আছে, দেখো 4টে পয়েন্ট তো হয়ে গেল আমাদের, লাস্ট একটা পয়েন্ট আছে শ্রেণীকক্ষের আবহাওয়া। দেখো বা শ্রেণীকক্ষের পরিবেশও আমরা বলতে পারি। শ্রেণীকক্ষের আবহাওয়া বিষয়টা কি? শ্রেণীকক্ষের আবহাওয়া মানে তুমি যে শ্রেণীকক্ষে প্রবেশ করেছো বা তুমি যে রুমটা বা যে ঘরটাতে বসে পড়াশোনা করছো, সেক্ষেত্রে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমার শিক্ষকের সাথে অর্থাৎ শিক্ষকের সাথে একটা শিক্ষার্থীর যে কথোপকথনটা, শিক্ষকের সাথে একটা শিক্ষার্থীর যে মেলামেশাটা, শিক্ষকের সাথে শিক্ষার্থীর যে তথ্য সঞ্চালনটা, এই তথ্য সঞ্চালনে কিন্তু একমাত্র শিক্ষক মহাশয় উপযুক্ত। কারণ কম্পিউটার কিন্তু কখনোই, এই যে কম্পিউটারটা একটা জড় পদার্থ, ওই যে আমি প্রথমে আগের পয়েন্টটাতে বললাম সংবেদনশীলতা, একটা শিক্ষক তোমার মানবিক অবস্থাটাকে বুঝে, মানসিক অবস্থাটাকে বুঝে কিন্তু তোমার সাথে কি করতে পারে, তোমাকে শিক্ষা প্রদান করতে পারে, তোমার সাথে গল্প করে, গল্পের ছলে, মজার ছলে তোমাকে শিক্ষা প্রদান করতে পারে। কিন্তু কম্পিউটারের পক্ষে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। তার মানে এই যে একটা ভালোবাসার পূর্ণ যে পরিবেশটা, যে পরিবেশে আমার শিক্ষা গ্রহণ করতে খুব ভালো লাগে। দেখো তুমি একটা কম্পিউটার রেখে দিচ্ছ, কম্পিউটারের সামনে থেকে পড়ছো লিখছো, নোট করছো, এটা বোরিং ব্যাপার, তাই না? কিন্তু একটা শিক্ষক মহাশয়ের কাছে যদি থাকো, একই জিনিস হয়তো শিক্ষক মহাশয়ের কাছ থেকেও জানছো, শিক্ষক মহাশয় কি করবে তোমাকে কিন্তু কি করবে, তোমাকে শিক্ষক মহাশয় তোমার মতো করে, তুমি যেটা শুনতে বেশি পছন্দ করো, কি করে বা একটু মজা করে, গল্পের ছলে, নানা রকম প্রজেকশনের মধ্য দিয়ে তোমাকে সেই বিষয়ে শিক্ষা প্রদান করতে প্রস্তুত হবে, তাই তো? তাহলে এই দিক থেকেও আমরা একটা বলতে পারি যে এই যে ভালোবাসার পূর্ণ বা হৃদ্যতাপূর্ণ যে পরিবেশটা, হৃদয়পূর্ণ পরিবেশ, এই পরিবেশটা তৈরি করতে সাহায্য করে কে? একমাত্র শিক্ষক, যেটা কম্পিউটারের মাধ্যমে কখনোই সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এই যে এতগুলো পয়েন্ট বললাম, শ্রেণীকক্ষের আবহাওয়া 5 নম্বরটা কি বললাম, শ্রেণীকক্ষের আবহাওয়াও তোমরা বলতে পারো বা শ্রেণীকক্ষের পরিবেশও বলতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এই কথাগুলো লিখে দেবো, বেশি বড় করছি না। আর আমরা মোটামুটি 5টা পয়েন্ট আলোচনা করলাম, তোমাদেরকে তো বলেছি 4 মার্কসের জন্য 5টা পয়েন্ট আমরা লিখলেই এনাফ। আর মাথায় রাখবে, পয়েন্ট যেভাবে বললাম বা আমি যেভাবে নোটটা তোমাদেরকে দিয়ে দিলাম বা লিখিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে কিন্তু পরীক্ষার খাতাতে এইভাবে লিখবে, তবে কিন্তু 4-এ 4 মার্কস পাবে। আমাকে আগের দিন তোমরা বলছিলে যে স্যার আমি লিখে এসেছি কিন্তু আমার নাম্বারটা খুব কম এসছে,
ওই যে মানে বাইরের কোনো একটা স্টুডেন্ট আমাকে বলছিল, আমি মনে পড়ছে না, তো আমি কিন্তু তাকে এই কথাটাই বলেছি যে দেখো পার্থক্য এটাই, তুমিও নোট লিখছো সেও লিখছে, তুমি নোটটা হয়তো লিখছো রেফারেন্স বই থেকে পড়ে নিয়ে, বা তুমি হয়তো নোটটা লিখছো তোমার মতো করে, কিন্তু না, সব কিছুর একটা টেকনিক রয়েছে যেটাতে আমি বিশ্বাস করি। তাহলে টেকনিকটাকে তুমি যদি ফলো করো, আমি কিভাবে লিখলে এই 4-এ 4 পেতে পারি বা 8-এ 7 বা 7.5-এর উপর পেতে পারি, কিভাবে লিখলে, সেই টেকনিকগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। বুঝতে পেরেছ? তো আমাদের মোটামুটি একটা থাক, আজকে আমরা এইটুকুটাই করলাম। নেক্সট দিন আমরা আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যারা তো গ্রুপে রয়েছে তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর অবশ্যই তোমরা কিন্তু নোটটা লিখে নিয়ে ভালো করে মুখস্থ করে নেবে, কারণ মুখস্থ করে আমি কিন্তু প্রত্যেকের পড়াটা নেব। অনেকে দেখছি পড়া দিচ্ছ না টাইম মতো, আমার কাছে সব নোট ডাউন করা আছে। আর মাথায় রাখবে, এই যে দেখতেই পাচ্ছ এডুকেশন টেস্ট এক্সাম, যারা পড়া দিচ্ছে এটা কেউ ভেবে নিও না যে আমি সব ভিডিও ক্লাসেই বলবো, এতগুলো স্কুল ভিডিও ক্লাস বানানো কিন্তু সম্ভব নয়। মাথায় রাখবে, যারা পড়া দিচ্ছে একমাত্র তাদেরকেই পার্সোনালি কিন্তু আমি পাঠাবো। যতই তোমরা পেমেন্ট করে পড়াশোনা করো, ডাজন্ট ম্যাটার, আমি তাদেরকেই এই টেস্ট পেপার মানে টেস্ট প্রশ্নপত্রের উত্তর পাঠাবো, একমাত্র যারা পড়া দিচ্ছে। প্রথম 2-3টা ক্লাস আমি কিন্তু ওই এডুকেশন ফর অল এরকম করে দিলাম, মানে টেস্ট পেপার সলভ ফর অল এটা করে দেবো। কিন্তু আমি যখনই দেখে নেবো 3-4টা স্কুল সলভ করা হয়ে গেছে, তারপরেও আমি কিছু নোটস দেওয়া হয়েছে, কিন্তু আমি এদের কাছ থেকে পড়া পাচ্ছি না, তখন তাদের কিন্তু আমি টোটালি আমি ওই শুধুমাত্র সলভ করব আর তাদেরকে পার্সোনালি পাঠাবো, গ্রুপেও দেবো না আর ইউটিউবেও কিন্তু দেবো না। সুতরাং মাথায় রাখবে, যখন যেটা দিচ্ছি ভালো করে পড়া করে নাও, রেডি করো, কারণ সময় কিন্তু বেশি নেই। আর অনেকে ভাবছিলে পরীক্ষা হবে কি হবে না, তো আমি তোমাদের প্রথম থেকেই বলে এসেছি পরীক্ষা কিন্তু 100% হবে। এখন পর্যন্ত তোমাদের যা রিপোর্ট দেখা যাচ্ছে পরীক্ষা কিন্তু 100% হবে। তোমরা এটাও জানো, গতকাল কিন্তু WBCHSC বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছিল, পেয়েছো নিশ্চয়ই, নোটিশটা দেখেছো নিশ্চয়ই, নোটিশে কী লেখা ছিল সেটাও পেয়ে গেছো। তার মানে যদি না পেয়ে থাকো বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা। এই যে তোমরা অনেক গল্পগুলো শোনো, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে সবসময় ফলো রাখবা বোর্ডের ওয়েবসাইট। বোর্ড কি বলছে, অমুক কি বলেছে, তমুক কি বলেছে দেখবো না, ইউটিউবার কি বললো দেখবো না, আমি কি বললাম শুনবো না, আমি দেখবো বোর্ড। আমি বোর্ডকে, যে বোর্ডের আন্ডারে আমি পরীক্ষা দেবো সেই বোর্ডের আন্ডারেই আমি কি করব, পড়া মানে নোটিশগুলো দেখবো, বা সেই বোর্ড কি বলছে সেইটা দেখবো। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তো যারা নোটিশ দেখোনি দেখে নিবে, ওগুলো নিয়ে আমি আর কিছু বলবো না এখানে এটা ক্লাসে। তো তোমরা ভালো করে পয়েন্টগুলো লিখে নাও, লিখে নিয়ে যেভাবে ব্যাখ্যাগুলো করে দিলাম ওইভাবেই ব্যাখ্যাগুলো কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে? আর গ্রুপে যারা রয়েছে তারা তো পেয়ে গেলে, গ্রুপে তো নোটস আমি পাঠিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।